আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির পাথারিয়া দুহালিয়ায় শীঘ্রই উচ্ছেদ ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দুর। এক ধাক্কায় বিএলওদের ভাতা দ্বিগুণ করল নির্বাচন কমিশন। পুর নিগমের উদ্যোগে নতুন দিশায় শিলচরের বাজার সংস্কার। মিত্রতা থাকলে আসন সমঝোতায় অসন্তুষ্টি থাকবেই বললেন অতুল বোরা। জেপি নাড্ডা এবং অমিত শাহর সঙ্গে বৈঠক অগপর। দুদিন থেকে নিখোঁজ দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুরের এক বালক। পণ না মেলায় স্ত্রীকে শিক্ষা দিতে 8 মাসের ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরালো বাবা। দুবার জমি দখলমুক্ত হলেও নির্মাণ হচ্ছে না সরকারি রাস্তা, বিপাকে কালীনগরের কৃষকরা। গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আসাম রত্নে পুরস্কৃত কাজী সাদিক আক্তার। ভারতকে শান্তির বার্তা সন্ত্রাসী পাকিস্তানের, সব অমীমাংসিত ইস্যুতে আলোচনায় প্রস্তুত বললেন শেহবাজ। স্কুলের ছাদ ভেঙে মৃত্যু 4 শিশুর, আটকে কমপক্ষে 60। পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা। কাসার কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্ত অধ্যাপক অপ্রতিম নাগ। এবং সর্বশেষ খবরটি হলো বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় জামাকাপড় খুলিয়ে পরীক্ষা, তামিলনাড়ুতে 4 জনকে মারধর। এবারে শুনুন বিস্তারিত খবর। অবৈধ দখলের বিরুদ্ধে নতুন পদক্ষেপ হিসেবে শ্রীভূমিতে একটি উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা ঘোষণা করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, শীঘ্রই শ্রীভূমি এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যেখানে অবৈধ বসতি স্থাপন করা হয়েছে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। মন্ত্রী দাবি করেছেন যে শ্রীভূমির সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ করে পাথারিয়া এবং দুহালিয়ায় বেদখল বেড়ে গেছে। তিনি অভিযোগ করেছেন এই অঞ্চলের জনবিন্যাস পরিবর্তন করার উদ্দেশ্যে বনভূমি অবৈধভাবে দখল করা হচ্ছে। মন্ত্রী নিশ্চিত করেছেন সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং অবৈধ দখলকারীদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। আসামের সরকারি ও বনভূমির অবৈধ দখলের বিরুদ্ধে চলমান বৃহত্তর উচ্ছেদ অভিযান চলাকালীন তার মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। 23 জুলাই তৃতীয় ধারাবাহিক দিনে শিলচর পুর নিগম শহরের বিভিন্ন স্থানে অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে। রাজ্য সরকার গত কয়েক মাসে উচ্ছেদ অভিযানকে তীব্রতর করেছে। অবৈধ অনুপ্রবেশকারী এবং অনুমোদনহীন বসতি স্থাপনকারীদের চিহ্নিত করে বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। 15 জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভূমি দখল বিরোধী প্রচেষ্টার একটি বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। পরবর্তী খবর, এক ধাক্কায় বিএলওদের ভাতা দ্বিগুণ করল কমিশন। ভোটার তালিকা সংশোধন ও নবীন ভোটার যুক্তকরণ ছাড়াও বিশেষ ড্রাইভের কাজে যুক্ত বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বার্ষিক বেতন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসাররা বছরে 12,000 টাকা এবং বিএলও সুপারভাইজাররা 18,000 টাকা করে পাবেন। পাশাপাশি বিশেষ ড্রাইভের জন্য বিএলওদের অতিরিক্ত 2,000 টাকা ইনসেন্টিভও দেবে কমিশন। এক নির্দেশে কমিশন জানিয়েছে 2015 সালের পুরনো নির্দেশ বাতিল করে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে সংশ্লিষ্টদের জানিয়ে দিতে হবে। জানা গিয়েছে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। নির্বাচন কমিশনের মতে তাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিতেই এই আর্থিক সংস্কার। তবে সেই সঙ্গে গনিয়েছে আশঙ্কার মেঘও, কারণ ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। অনেকের অনুমান অন্যান্য রাজ্যেও এমনটা শুরু হবে। এই পরিস্থিতিতে অনেকেই দুয়ে দুয়ে 4 করছেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করার জন্য এই ভাতা বাড়ালো কমিশন। যদিও নতুন ভাতা কাঠামোকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের একাংশ। পরবর্তী খবর, শিলচরের বাণিজ্য কেন্দ্রিক প্রাণকেন্দ্রগুলিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত রূপে গড়ে তুলতে এবার সরব হল শিলচর পুর নিগম। দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতি, যানজট ও অনিয়ন্ত্রিত ফুটপাত ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন শিলচর পুর নিগমের নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিং। পুর নিগমের ভবনের কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাজার ব্যবসায়ী সমিতি, পুর আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্টদের ডেকে বাজারের বর্তমান অবস্থার উপর পর্যালোচনা সভা করেন কমিশনার।
বৈঠকের নেতৃত্বে ছিলেন তিনি। বলেন, আমাদের বাজারগুলি কেবল কেনাবেচার স্থান নয়, এগুলি হলো শিলচরের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণস্বরূপ। এই জায়গাগুলিকে পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। কাউকে দোষারোপ করতে নয়, বরং একসঙ্গে দায়িত্ব নিতে ব্যবসায়ী, দোকানদার, প্রশাসন ও নাগরিকরা মিলে একসঙ্গে কাজ করে যেতে হবে আমাদের। তিনি আরও বলেন, অপরিকল্পিত আবর্জনা ফেলা, অনধিকার দখল এবং বিশৃঙ্খল পার্কিং শুধু জনসাধারণকে সমস্যায় ফেলে না, বরং আমাদের শহরের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। এই প্রচেষ্টা শুধুমাত্র একদিনের পরিষ্কার অভিযানে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হবে একটি দীর্ঘস্থায়ী ও মনঃসংযম ভিত্তিক সংস্কার। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয়, বিশেষত বাজার এলাকার খোলামেলা বর্জ্য ফেলা, যার ফলে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলছে। এছাড়া ব্যস্ত সময়ে যানজট ও পথচারীদের চলাচলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সভায়। ফুটপাত ব্যবসার অনিয়ন্ত্রিত বিস্তারও আলোচ্য বিষয় ছিল, যেখানে জীবিকাকে ক্ষতিগ্রস্ত না করে নীতিগতভাবে শৃঙ্খলা আনার প্রস্তাব ওঠে। পরবর্তী খবর, মিত্রতা থাকলে আসন সমঝোতায় অসন্তুষ্টি থাকবেই, বললেন অতুল বোরা। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের ৮ মাস বাকি থাকতে শাসক দলের মিত্রজোটের মধ্যে আসন ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রারম্ভিক বৈঠকে বসেছে অগপ। গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক আলোচনায় মিলিত হলেন অগপ সভাপতি অতুল বোরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নাড্ডা, অগপর পক্ষে মন্ত্রী কেশব মহন্ত, লোকসভার সাংসদ ফণীভূষণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্যও ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অগপ সভাপতি বলেন, অগপ দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে মিত্রতায় রয়েছে। আগামী নির্বাচনে ওই মিত্রতা অটুট থাকবে। এখানে উল্লেখ করা যেতে পারে, অমিত শাহ নাড্ডার সঙ্গে এদিনের বৈঠক সৌহার্দ্যপূর্ণ ছিল বলে মন্তব্য করলেও কি আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তৃত জানাতে চাননি দলীয় সভাপতি। পরবর্তী খবর, দুদিন থেকে নিখোঁজ দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুরের এক বালক। জামিরা পুলিশ ফাঁড়ি এলাকার পালইচূড়া প্রথম খণ্ডের বাসিন্দা সঞ্জয় মালাকার ও বাবলি মালাকারের 10 বছর বয়সী পুত্র রাহুল গত মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। বুধবার কাটলিচূড়া বাজারে গ্রামের একজন তাকে দেখতে পান। তিনি তাকে ডাকতেই সে দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। রাহুলের পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজখবর নিলেও কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তী খবর, জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিল আসাম সরকার। এর বদলে ফের পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা করল আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সংক্ষেপে এপিডিসিএল-এর জেনারেল ম্যানেজার গত 15 জুলাই বিদ্যুৎ বিভাগের সকল চিফ এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া এক নির্দেশিকায় জানিয়েছেন। স্মার্ট মিটার নিয়ে গত 17 জুন এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে জীবনধারা প্রকল্পের অধীন বিদ্যুতের নতুন গ্রাহকদের ও গ্রামের ঘরোয়া বিদ্যুৎ সংযোগে যাদের 2 কিলোওয়াট পর্যন্ত লোড রয়েছে, তারা চাইলে তাদের বাড়িতে স্মার্ট মিটারের বদলে পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারবেন। এপিডিসিএল-এর এই নির্দেশিকার পর সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি এসেছে। এখন কেউ চাইলে স্মার্ট মিটারের বদলে পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারবেন। উল্লেখ্য, রাজ্যে স্মার্ট মিটার বসানো শুরু হতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ বিদ্যুতের মাসুল মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। বিদ্যুৎ বিল 400 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। অনেকে বিল পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়েছেন। ফলে স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। স্মার্ট মিটার বসানো নিয়ে বহু এলাকায় বিদ্যুৎ কর্মীদের আক্রান্ত হতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে বিদ্যুৎ কর্তাদের। অবশেষে স্মার্ট মিটার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এটাকে আন্দোলনের জয় বলে মনে করছে স্মার্ট মিটার বিরোধী প্রতিবাদীরা। পরবর্তী খবর, দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল কাছাড় কলেজ। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি পেলেন ডক্টর অপ্রতিম নাগ। বৃহস্পতিবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এক নির্দেশে তাকে এই নিযুক্তি দিয়েছে। উল্লেখ্য, ডক্টর সিদ্ধার্থ শঙ্করনাথ ইস্তফা দেওয়ার পর কয়েক মাস ধরে কলেজের অধ্যক্ষ পদ খালি পড়েছিল। ভারপ্রাপ্ত হিসেবে বাণিজ্য শাখার অধ্যাপক রতনলাল দাস দায়িত্ব পালন করেন। এবার স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান শিলচর গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ। পরবর্তী খবর, প্রাথমিক বিদ্যালয়ের 7-10 পড়ায় কমপক্ষে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে 60-এরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছে বহু শিশু। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জালাওয়ারে পিপলদি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে সকালের পাঠ চলাকালীন হঠাৎ করে স্কুল ভবনের ছাদটি ভেঙে পড়ে মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত শিশুদের দ্রুত স্থানীয় মনোহর থানার কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় পুলিশ ও প্রশাসন। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধারের তৎপরতায় সহযোগিতা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক জেসিবি ও ক্রেন মেশিন, যার সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। জালাওয়ারের প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কাজ তদারকি করছেন। পরবর্তী খবর, বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠেছিল আগেই। এবার হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামা কাপড় খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সন্দেহভাজনদের ডিটেনশন সেন্টারে আটকে রাখার অভিযোগ উঠেছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই শ্রমিকদের একজন আসামের চিরাঙ্গের বাসিন্দা, অপরজন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা। অন্যদিকে তামিলনাড়ুতে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের 4 যুবককে মারধরের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মুর্শিদাবাদের 4 জন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য সপ্তাহ 3 আগে চেন্নাই গিয়েছিলেন। অভিযোগ, 15 জুলাই তামিলনাড়ুর তিরুবাল্লুরে কয়েকজন তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করেন। 4 জন বাংলায় কথা বলতে তাদের লোহার রড লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর 4 জনই মুর্শিদাবাদে ফিরে এসেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবর, পণ না মেলায় স্ত্রীকে শিক্ষা দিতে 8 মাসের ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরালো বাবা। উত্তরপ্রদেশে ফের অমানবিকতার ছবি। শ্বশুরবাড়ি থেকে পণে গাড়ি ও টাকা না পাওয়ায় স্ত্রীকে শিক্ষা দিতে 8 মাসের ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন বাবা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়দের কথায়, ফোনে গাড়ি ও নগদ টাকার দাবি নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় দিনই ঝামেলা হতো স্বামীর। অভিযুক্ত সঞ্জুর স্ত্রী সুমন জানান, 2023 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সঞ্জু ও তার পরিবারের সদস্যরা ফোনের জন্য চাপ দিত, এমনকি অত্যাচারও করা হতো বলে অভিযোগ। সুমনের কথায়, স্বামী ও তার 2 ভাই মিলে ফোনের জন্য অত্যাচার করত, বারবার বলতো 2 লক্ষ টাকা ও গাড়ি দাও। সনমের অভিযোগ, আমার উপর অত্যাচার করতে করতে হঠাৎ করেই 8 মাসের শিশুকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। উল্টো করে ঝুলানো অবস্থায় 4 বার গ্রাম ঘুরানো হয়। শিশুটি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। এদিকে এই ঘটনার পর পণের দাবিতে নারী নির্যাতনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে মালিক হান্নাম থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিশা খাতানা বলেন, 151 ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। বর্তমানে ওই যুবককে কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। পরবর্তী খবর, 2 বার জমি দখলমুক্ত হলেও নির্মাণ হচ্ছে না সরকারি রাস্তা, বিপাকে কালীনগরের কৃষকরা। বর্তমান সরকারের তৎপরতায় যখন রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চলছে, তখন দেখা গেছে সরকারি খাস জমিতে থাকা লোক চলাচলের একটি রাস্তা স্থানীয় কিছু জনবহুল পরিবারের লোকেরা দখল করে নেওয়ায় কৃষকরা মাঠে যাতায়াত করতে পারছেন না। অথচ এদিকে নজর নেই সরকারের সম্পত্তি মানুষ দখল করে রাখায় কৃষকরা চলাফেরা করতে পারছেন না ওই রাস্তা গপথ দিয়ে। এ বিষয়ে বারবার স্থানীয় কৃষকরা হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে লিখিতভাবে স্মারকপত্র দিয়ে ও সংবাদ মাধ্যমের মারফতে সরকারের দৃষ্টিতে এনেছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর এই রাস্তাটি হাইলাকান্দি জেলার মহাদেবপুর জিপির 10 নং গ্রুপের কালীনগর 8ম খণ্ডে সরকারি খাস জমিতে থাকা লোক চলাচলের রাস্তাটি হাইলাকান্দির জেলা কমিশনার, আলগাপুরের সার্কল স্টাফ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সহযোগিতায় 2 বার সরকারিভাবে দখলমুক্ত করা হয়েছে, 2021 সালের মার্চে এবং 2022 সালের মার্চ মাসে। কিন্তু কিছু পরিবারের লোকেরা বাউন্ডারি দেওয়াল ও বাঁশের বেড়া দিয়ে এটি দখল করে রেখেছেন। বর্তমান বর্ষার সময় হাল চাষের গাড়ি নিয়ে কৃষকরা ক্ষেতের মাঠে যেতে পারছেন না। সরকারকে এ বিষয়ে লিখিতভাবে জানানোর পরেও কেন এ নিয়ে নজর দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন কালীনগর 8ম খণ্ডের কৃষকদের। সরকারি খাস জমি লোক চলাচলের রাস্তা বা গোপট্টি শুরু হয়েছে লক্ষ্মীনারায়ণ টেম্পল রোড অর্থাৎ ইএনডির বাদ থেকে এবং শেষ হয়েছে দক্ষিণ প্রান্তের শুকনিয়া বিলে। বর্তমান সময়ে কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছে সরকার, কিন্তু কালীনগর 8ম খণ্ডের কৃষকরা ধান ক্ষেতের মাঠে যাতায়াতের অসুবিধার কারণে অনেকে জমি বিক্রি করে দিচ্ছেন। সরকার কৃষকদের স্বার্থে অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও
কৃষকরা কীভাবে ক্ষেতের মাঠে যাবেন সেদিকে লক্ষ্য নেই বিভাগীয় কর্মকর্তাদের। কালীনগর অষ্টম খণ্ডের কৃষকদের প্রশ্ন, সরকারিভাবে রাস্তাটি দখলমুক্ত হওয়ার পরও কেন এমনিতে পড়ে রয়েছে? জনগণের যাতায়াতের জন্য দুবার দখলমুক্ত করা হলেও কেন রাস্তাটি তৈরি করা হলো না, এটিও এক বিরাট প্রশ্ন। স্থানীয়দের আরও প্রশ্ন, সরকার রাজ্যে জমি দখলমুক্ত করতে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করছে, কিন্তু কার ইশারায় সরকারি কর্তারা কালীনগর অষ্টম খণ্ডের গবতের উপর রাস্তা তৈরি না করে এমনিতে ফেলে রেখেছে? এদিকে এলাকার কিছু সংখ্যক মাটি মাফিয়া নিজ জমি থেকে মাটি বিক্রি করছেন গভীর গর্ত করে, কিন্তু দেখা গেছে গর্তের পাশে কোনো নিজস্ব জায়গা রাখেননি, বরং অন্যের জায়গা কেটে নিয়েছেন। পরবর্তী খবর, গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আসাম রত্নে পুরস্কৃত সাদিক আক্তার। গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এনসিআইএ এর সহযোগিতায় মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃতিপ্রাপ্ত সংস্থায় বরাক উপত্যকার কৃতি সন্তান প্রতিবাদী কণ্ঠ ভারতীয় মানবাধিকার সংস্থার রাজ্যিক সভাপতি তথা আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার বিগত 10 বছর থেকে নিরলসভাবে সমাজসেবায় নিয়োজিত থাকায় 24 জুলাই আসাম রত্নে পুরস্কৃত হন। এদিন বিশিষ্ট অতিথিবর্গ ডক্টর বিজুজ্জাহান, সালেহা বেগম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যানিমেল হাসবেন্ডারি এবং ভেটেরিনারি বিভাগ, মৃগেন সরনিয়া মেয়র, গুয়াহাটি সিটি কর্পোরেশন, সুদূর তামিলনাড়ু থেকে আসা ডক্টর রামকৃষ্ণন, ন্যাশনাল সেক্রেটারি এনসিআইএ ডক্টর নির্মলা গগৈ, প্রফেসর গুয়াহাটি ডাউনটাউন বিশ্ববিদ্যালয়, অতিথিদের হাত থেকে আসাম রত্ন পুরস্কার গ্রহণ করেন সাদিক আক্তার। এই জাতীয় স্তরের সেমিনারে সাদিক আক্তারের বিগত দিনের সমাজসেবার খতিয়ান উপস্থিত বিভিন্ন রাজ্য থেকে আসা অতিথিদের সম্মুখে তুলে ধরে সাদিক আক্তারকে সাধুবাদ জানানো হয়। সাদিক আক্তার আসাম রত্ন পুরস্কারে ভূষিত হওয়ার পর সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন, করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার মানুষের ভালোবাসার ফলে আজ এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, যারা বরাক উপত্যকা থেকে একমাত্র আমাকে নির্বাচিত করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আগামী দিনে যাতে সবার দুয়া আশীর্বাদ নিয়ে সমাজের বঞ্চিত অসহায় নিষ্পেষিত মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন, এই কামনা করেন কাজী সাদিক আক্তার। পরবর্তী খবর, ভারতকে শান্তির বার্তা সন্ত্রাসী পাকিস্তানের। দুদিনের সফরসূচি নিয়ে ব্রিটেনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি। আর এই চুক্তি অনুযায়ী শ্রমভিত্তিক খাতে প্রায় $23 বিলিয়ন বাণিজ্যের একটা সুযোগ তৈরি হয়েছে দু দেশের মধ্যে। ঠিক এমন সময়ে ভারতকে শান্তির বার্তা দিল সন্ত্রাসবাদী পাকিস্তান। ভারতের সঙ্গে সমস্ত অমীমাংসিত ইস্যুতে গঠনমূলক আলোচনা করতে ইসলামাবাদ প্রস্তুত বলে বুধবার ব্রিটিশ হাই কমিশনারকে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে পাকিস্তানের এই শান্তির বার্তাকে মোটেই গুরুত্ব দিচ্ছে না নতুন দিল্লি। কেন্দ্র সরকার একাধিকবার জানিয়েছে সন্ত্রাস বন্ধ না করলে কোনো রকম আলোচনা সম্ভব নয়। মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও তা স্পষ্ট করে দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি পাকিস্তানের নাম না করে বলেছেন, কিছু দেশ আছে যারা একদিকে জঙ্গিদের মদত যোগায়, অন্যদিকে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে শান্তির বার্তা দেয়। তবে এবারই প্রথম নয়। অপারেশন সিন্দুরের পর মে মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খোমেনির সঙ্গে বৈঠকের পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন, আমরা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা এবং জল সমস্যা সহ সকল বিরোধের সমাধান করতে চাই। বাণিজ্য এবং সন্ত্রাসবাদ দমনের বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতেও আমরা প্রস্তুত। পহেলগাঁও জঙ্গি হামলার পরে শুরু হয় অপারেশন সিন্দুর। পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। তার জবাবও দেয় ভারত। সিন্ধু চুক্তিও স্থগিত করে দেওয়া হয়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দিয়েছেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।